সত্যি বলবি? আমি কিন্তু তোর শ্বশুর না বাবা, তোর সাথে আমার আড়ালেই কি ওরা খারাপ ব্যবহার করে? অহনা সবটা বলে দেয়। 1 মাসে ওর সাথে ঘটে যাওয়া সব কিছু শুনে জারিফ চৌধুরী বলে, বুঝেছি, তৌফিককে দেশে আসতে বলি, ওই শাখার প্রয়োজন নেই আমার, তুই রেস্ট নে, আমি আসছি। কথাটা বলে জারিফ চৌধুরী রেনুকে গিয়ে ধরে। মুখোমুখি বসে আছে জারিফ চৌধুরী আর রেনু খানম। জারিফ চৌধুরী বলে ওঠে, তাহলে আবার আগের রূপে ফিরেছ রেনু খানম? মানে? নিজেকেই প্রশ্ন করো। যার খাচ্ছ তার স্ত্রীকেই তুমি খাবার দাও না, তাকে দিয়ে নিজের বড় ছেলের বউ নাতি নাতনির কাপড় পরিষ্কার করে নাও। ছি, এসব তৌফিক জানলে কি করবে ভেবে দেখেছো? মাত্র 3 মাসের প্রেগনেন্ট রিমি, তাতেই এমন। আর আমি অবাক, যার স্ত্রী তোমার কপাল ফাটালো তাকেই তুমি আদর করে খাওয়াচ্ছ। দেখি তৌফিককে নিয়ে আসি দেশে, তারপর কিছু একটা করব। কথাটা বলেই জারিফ চৌধুরী ফোন দেয় তৌফিককে। এদিকে ফোনের শব্দে ঘুমটা ভেঙে যায় আর ফোনটা হাতে নিয়ে দেখে বাবার কল। রিসিভ করে বলে, বাবা বলো, কি বলবে? আমাকে কি বলে ডাকলে? কেন বাবা বলে? আমার মতো তুমিও বাবা ডাক শুনতে যাচ্ছ? মানে অহনা মা হতে চলেছে? হ্যাঁ, দেশে চলে আসো, আমি এখান থেকে ওই শাখাটা বিক্রি করে দিব। আসছি বাবা, আসছি, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেতে যেতে টিকিট কেটে ফেলি আর মনে মনে বলতে থাকি, আসছি বউ, আমি আসছি। এদিকে অহনা আমার কথা শুনে চুপ হয়ে যায়। ওর চোখের কোন বেয়ে গড়িয়ে পড়তে থাকে টপ টপ করে পানি। অহনা ভাবতেই কান্না পাচ্ছে। তৌফিক ওকে এই 1 মাসে একটা বারও ফোন দিয়ে খোঁজ নিল না। ও কেমন আছে, কি করছে? অভিমান জমে যায় অহনার মনে। নিজের অজান্তে অহনার হাত ওর পেটে চলে যায় আর কি যেন ভেবে মুচকি হেসে ওঠে। এদিকে তামিম রিমির কাছে গিয়ে বসতে রিমি বলে ওঠে, এই অহনার বাচ্চা হবে, এর মানে বুঝেছো? কি বুঝবো? সম্পত্তির আরো একটা ভাগ হবে। না, এটা হতে দেব না। যার জন্য এত নাটক, সেই সম্পত্তি আমি কিছুতেই ভাগ হতে দিব না। তাহলে কি করবে এখন? মেরে দিব। তা কাকে মেরে দিবে? কাকে আবার? যে আমার সম্পত্তির ভাগিদার হতে আসবে তাকেই মেরে দিব। বাহ, তোমার দেখে খুব সাহস হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে, এবং আরো হবে। আমি চাই সম্পত্তি, বুঝলে? এই শহরে সবচেয়ে বেশি সম্পদশালী হতে চাই আমি। তাহলে তো আমি হব শহরের টপ ধনীর স্ত্রী। ভাবতেই মনটা ভরে গেল। এসো তো, একটু বুকে এসো। তামিম রিমিকে জড়িয়ে ধরে কানে কানে ফিস ফিস করে বলে, এই চলো না, আজ আমরা হারিয়ে যাই একে অন্যের মাঝে। এই 3 মাস হলো তোমাকে নিয়ে আনন্দ করতে পারিনি। রিমি অসহায় ভঙ্গিমায় বলে ওঠে, কিন্তু শোনা, আমার পেটে যে তোমার সন্তান, এখন ওসব ঠিক না। রিমির কথা শুনে তামিম অট্টহাসি দিয়ে বলে ওঠে, রিমি, তুমি কি পাগল হয়েছো? মানে তুমি প্রেগনেন্টই হলে না, আর তোমার পেটে বাচ্চাও বা আসবে কোথা থেকে? কি বলছে এগুলো তামিম? তাহলে ডাক্তার না বললো আমি প্রেগনেন্ট? আর তার চেয়েও বড় কথা, প্রেগনেন্ট না হলে আমি সেদিন জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম কেন? আরে মনে নেই, সকালে ড্রিঙ্কস করলে, একটু বেশিই করে নিয়েছি, তাই এমন মাতাল হয়ে পড়ে গিয়েছিলে। তাহলে ডাক্তার কেন বললো আমি প্রেগনেন্ট? আরে ধুর, তুমি দেখি কিছুই বুঝো না। আমি বলতে বলেছিলাম তাই বলেছে। আর তুমি কি জানো না, ডাক্তার রিয়া আমার বান্ধবী? কি বলছো এসব? তাহলে আমায় এতদিন মিথ্যা বলেছো, এমনকি চেক আপ ও মিথ্যা রিপোর্টও দেখিয়েছো? হ্যাঁ, দেখিয়েছি। ইস, আমি সত্যি সত্যি নিজেকে প্রেগনেন্ট ভেবে কতদিন প্রিয় পানিতে গলা ভেজাইনি। হ্যাঁ, এই পানি আর ধূমপান থেকে দূরে রাখতেই নাটক করেছিলাম। ভেবেছিলাম বাসায় গিয়ে দেখবো আম্মু বাসায় গিয়েছে, তাকে গিয়ে বলবো, মা তোমার বৌমা প্রেগনেন্ট, আম্মু খুশি মনে তোমার সেবা করবে। আর সেই সুযোগে মায়ের নামে থাকা শহরের সবচেয়ে বড় জমিটা আমি আমার করে নিব। কিন্তু হ্যাঁ হ্যাঁ, বলো কিন্তু। কিন্তু দেখো, তা হলো না। তোমাকে নিয়ে বাসায় এসে দেখি বাবা ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে। ভাবলাম তাকে কিছু বলবো না, তবে হঠাৎ মনে হলো দেখি বলে কি হয়। আর দেখো, বুদ্ধু বাপ আমার নাতি নাতনির জন্য বাসায় নিয়ে আসলো। তাহলে তো আরো বেশি কিছু পেয়েছো। আর দেখো, আমিও নিখুঁত অভিনয় করেছি, একদম প্রেগনেন্ট মহিলার মতো। হ্যাঁ, সত্যিটা বললে তো আর পারতে না। কিন্তু আবার কিসের কিন্তু? কিন্তু অহনা হারামজাদি তো সত্যি সত্যি প্রেগনেন্ট। আর এই ওষুধ নিয়ে ভেবো না, আমাকে খুব বিশ্বাস করে ও। সুযোগ বুঝে নিজে চেক আপ করানোর নাম করে ওই ডাক্তার রিয়ার কাছে নিয়ে গিয়ে ওর অজান্তে বাচ্চাকে নষ্ট করে দিব। ঠিক বলেছো, এই রিয়া একটু লোভী, কিছু টাকা দিলেই রাজি হয়ে যাবে। তবে আমি ঝুঁকি নিতে চাই না রিমি। কিসের ঝুঁকি? রিয়া আবার কখনো সত্যি বলে দেয় যদি, তখন তো মুসিবত হবে। ওই তৌফিককে আমি চিনি, খোঁজ নেই ওর বিষয়ে সবকিছু। বড় খালা লিপিকে আর নিশুকে এমন মার মেরেছিল অহনার সাথে খারাপ আচরণ করার, কি আর বলবো। লিপি, নিশু, এটা কি আবার তামিম? চিনবে না, ওসব বাদ দাও।
এই শোনো, আমি যে 3 মাসের প্রেগনেন্ট সবাই জানে, কিন্তু আমার পেট তো বড় হয়নি, যদি কেউ সন্দেহ করে। আরে করবে না, ম্যাক্সি দিয়েছে না আম্মু তোমায় পড়তে, ওটা পড়বে। আর আমি বাজার থেকে একটা বেল্ট কিনে আনবো। ওই যে দেখো না, নায়িকারা প্রেগনেন্টের অভিনয় করতে একটা বেল্ট পরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নামটা কি? আমিও জানি না, মার্কেটে গিয়ে খুঁজলেই পাবো, চিন্তা নেই। সোনা, তুমি এত কিছু ভেবেছো, আমি ভাবতেই পারছি না, একদম মাস্টার মাইন্ডদের মতো। এসো সোনা, এসো, তোমাকে একটু আদর করি। কথাটা বলে রিমি তামিমকে নিয়ে হারিয়ে যায়। বলবো না, আমি জানি আপনারা সব জানেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, অহনা নাস্তা বানাতে রুম থেকে বের হতে যাবে, তার আগে রেনু খানম হাতে একটা বড় প্লেট নিয়ে এসে অহনার সামনে রেখে বলে, হয়েছে তো পেট, এখন আর নড়াচড়া করতে হবে না, চুপচাপ শুয়ে থাকো। না জানি আমার স্বামীকে কি করেছো, তোমার পেট হয়েছে শুনে বাজার থেকে মনে হয় সব ফলমূল কিনে এনেছে, অথচ রিমির কথা বলতেই মুখের উপর বলে দিল সে পারবে না। অহনা ওর শাশুড়ির কথা শুনে বলে ওঠে, আপনি যা বললেন আমি সব আমার শ্বশুর আব্বুকে বলে দিব, আর আমার স্বামী নাকি আসবে তাকেও বলে দিব। রেনু খানম ভীষণ খান অহনার কথা শুনে। তিনি ভাবতেই পারেনি অহনা তাকে এটা বলবে, তবে রেনু খানম দমিয়ে যাওয়ার মেয়ে নয়, জোর গলায় বলে, আমাকে ভয় দেখাও? তুমি চেনো না এই রেনু খানম কে? আরে চিনে ফেলেছি আপনাকে, আপনি যার খান তার থালায় ফুটো করে দেন। যাই হোক, আপনাকে আমি মা মেনে নিয়েছিলাম, তবে আর না, এখন শুধু জবাব পাবেন, সব কথার জবাব। কথাটা বলে অহনা প্লেট থেকে আপেলের এক টুকরা মুখে দিয়ে বাথরুমের দিকে চলে যায়। রেনু খানম কিছুক্ষণ অহনার বাথরুমে যাওয়ার দিকে তাকিয়ে হন হন করে ড্রয়িং রুমে আসতেই জারিফ চৌধুরী বিজয়ীর মতো হাসি দিয়ে রেনু খানমকে বলেন, জানো রেনু, আমার অহনা মার জন্য একদম ফ্রেশ ফলমূল এনেছি, ভাবতেই আমার ভালো লাগছে। রেনু খানম সুযোগ পেয়ে হুট করেই বলে ওঠে, যার জন্য এত কষ্ট করে আনলেন সেই বুঝলো না। মানে রুমিকেই দেখেন, অহনা আপেল আঙ্গুর না খেয়ে হয়তো বসে আছে। কত করে বললাম মা খাও, তোমার শ্বশুর এনেছে, কিন্তু সে বলল সে নাকি এসব খায় না। জারিফ চৌধুরী বুদ্ধিমান লোক, তিনি 30 বছর রেনু খানমের সাথে সংসার করেছেন। রেনু খানমের কথা বলার ভঙ্গি দেখলেই বোঝেন মিথ্যা বলছে নাকি সত্যি। রেনু খানম কথা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে, এটা দেখে তিনি বলেন, সে কি, তাহলে দেখি আমি শুনে আসি বৌমা কি খেতে চায়। তুমি যাও যাও, তাড়াতাড়ি পায়েস রান্না করো, বৌমাকে এখনো তো মিষ্টি মুখ করাতে পারেনি। রেনু খান বিরক্তি নিয়ে মুখের উপরে বলে বসেন, তো বাজার থেকে মিষ্টি এনে দিলেই তো হয়, আর ফ্রিজেও তো মিষ্টি আছে, নিয়ে গিয়ে খাওয়াও। ঢং করে আবার পায়েস খাওয়াতে হবে কেন? রেনু মুখের উপরে কথা বলবে তো ঠাস করে কানে নিচে লাগিয়ে দিব। দিন দিন বেয়াদব হচ্ছ তাই না? বড় ছেলে সাফাই গাচ্ছ, সমস্যা নেই, গাইতেই পারো, তবে হ্যাঁ, এরপর কোনো ভুল করলে ক্ষমা চাইতে এসো না। রেনু খানম মুখ বাঁকিয়ে চলে যেতে নিবে কিচেনে, অমনি জারিফ চৌধুরী রেগে গিয়ে রেনু খানমের হাত চেপে ধরেন আর বলেন, এভাবে মুখ না বাঁকিয়ে পায়েসটা ভালো মতো রান্না করবে, অহনা আমার যেন পছন্দ হয়। কথাটা বলে জারিফ চৌধুরী অহনার রুমে আসতে যাবে, অমনি দেখেন তামিম আর রিমি রুম থেকে বের হচ্ছে, দুজনের মুখেই দুষ্টুমির হাসি। তামিম হঠাৎ ওর বাবাকে দেখে হাসি বন্ধ করে বলে, বাবা আমরা একটু আসছি। কোথায় যাবে তোমরা? না মানে, এমন আমতামতা করছো কেন, বলো কোথায় যাবে? নিজের স্বামীকে এমন জেরা করতে দেখে রিমি কিছুটা বিরক্তির সুরে বলে, আজব তো তামিম, স্বামী তার স্ত্রীকে নিয়ে কোথায় যাবে সেটা কি বলতে হবে? আর তাকে বলো তাহসিন রাইসা কোথায়? রিমি, আমার বাবা জেরা করতেই পারেন। আর বাবা, তোমার বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি চেক আপ করতে, গতকাল পড়ে গিয়েছিল মনে নেই? হ্যাঁ, মনে থাকবে না কেন? আর হ্যাঁ, তোর ছেলে মেয়ে তাদের রুমেই আছে, পড়ছে হয়তো। ছেলে মেয়ের তো দেখি কোনো খোঁজই নিস না, তারা কোনো ভুল পথে চলে গেলে কি করবি? রিমি এবার অনেকটা রেগে গিয়েই বলেন, তামিম, ছেলে মেয়েকে আগামীকালকে স্কুল হোস্টেলে রেখে আসবে। আমি চাই না ওরা আর এইরকম পরিবেশে বড় হোক, যেখানে জেরার উপর জেরা। এমন বন্দি জীবনে ওরা স্বাধীনভাবে বেড়ে উঠবে কি করে? হ্যাঁ তাই করবো রিমি, আমি চাই না আমার সন্তান আমার মতো নিরামিষ শৈশব পাক। আর বাবা, আমি বড় হয়েছি, বিয়ে করেছি, সন্তানের বাবা হয়েছি, দয়া করে আর আমার মাথার উপর বট গাছের মতো ছায়া দেবেন না। বাবা হয়েছো, তবে আদর্শ বাবা হতে পারোনি। আর ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কথাটা বলে জারিফ চৌধুরী অহনার রুমের সামনে এসে নক করে, মা অহনা, আমি কি ভেতরে আসবো মা? হ্যাঁ বাবা, আসুন। জারিফ চৌধুরী রুমে ঢুকে যেই বলতে যাবে, মা তুমি আপেল খাচ্ছ না শুনলাম, কিন্তু বলার আগেই দেখলে অহনা সব আপেল খেয়ে ফেলেছে, প্লেটে গুটি কয়েক আঙুর রয়েছে, যেটা দেখে হাসেন জারিফ চৌধুরী। আর অহনার পাশে বসে পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা তোর কি কি খেতে ইচ্ছা করছে বলতো, আমি সব কিনে এসে রাখি। বাবা, আমার তেমন কোনো কিছু খেতে ইচ্ছে করে না,
তবে একবার কোনো কিছু খেতে নিলে আমি সব খেয়ে ফেলি। বুঝেছি, আমি আরো আপেল আঙ্গুর নিয়ে আসছি, তুই বসে থাক মা। কথা বলে জারিফ চৌধুরী উঠতে যাবে অমনি হাতে টান অনুভব করেন। তাকান হাতের দিকে, অহনা হাত ধরে আছে। জারিফ চৌধুরী পুনরায় বিছানায় বসে বলে, মা কিছু বলবি আর? হ্যাঁ, আমি সত্যি অবাক জানেন বাবা, আপনার মতো শ্বশুর পেয়ে। শ্বশুর বলবি না একদম, তুই আমার মেয়ের থেকে কম না, বুঝলি? এখন থাক, আসি। জারিফ চৌধুরী দরজা খুলে বেরিয়ে যেতে নিবে অমনি অহনা ডেকে ওঠে। বাবা। জারিফ চৌধুরী পিছনে তাকিয়ে বলে, বল মা। উনি কখন আসবেন? কি জানি পাগলটা কখন যে আসে, তবে আগামীকাল রাত 10টার মাঝে ও তোর সামনে থাকবে। কথাটা বলে জারিফ চৌধুরী চলে যায় আর অহনা একা একা বলতে থাকে, আসুক আগে ওই কুত্তাটা, ওকে আমি এমন শিক্ষা দিব যে আর কখনোই আমায় একা রেখে কোথাও যাওয়ার সাহস পাবে না। আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসে অহনা। রুম থেকে বের হয়, সিঁড়ির কাছে যেতেই জারিফ চৌধুরী ছুটে এসে অহনা হাতটা ধরে বলে, আরে আরে কি করছিস মা, তুই একা একা আসতে গেলি কেন? পড়ে গেলে কি হবে ভেবেছিস? অহনা হেসে ফেলে আর কিচেন থেকে ওর শাশুড়ি এসব দেখে রাগে গজগজ করতে করতে বলে ওঠেন, কেউ একটু এই জারিফকে বলে দে যে 1-2 মাসে মেয়ের পেট এত ভারী হয় না যে বিছানা থেকে নামতে পারবে না, যত সব ঢং। জারিফ চৌধুরী এসব শুনেও না শোনার ভান করে বলেন, রহিমা, প্রথমে জরিনা লিখেছিলাম, নাম ভুলে যাওয়ায় রহিমা দিয়েছি গত কয়েক পর্বে, তাই রহিমা নামটাই কন্টিনিউ করলাম। তোর ভাবিকে বলে দে আমার প্রথম নাতি নাতনি আসছে, আর বড় কথা অহনা আমার মেয়ে, এরপর আর যদি উঁচু গলায় কথা বলে তবে খবর আছে। অহনাকে ধরে ধরে জারিফ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসিয়ে ফলমূল সামনে রাখে। এমন সময় তাহসিন রাইসা ঘর থেকে বের হয়ে এসে বসে অহনার পাশে। অহনাও দুজনকে চুমু দিয়ে বলে, আরে আরে, আমার ভাতিজা ভাতিজি দেখি চলে এসেছে, তা কই ছিলে এতক্ষণ? তাহসান মন খারাপ করে বলে, চাচি তোমার সাথে কাল থেকে আর দেখা হবে না, জানো বাবা আমাদের স্কুল হোস্টেলে রাখবে। হ্যাঁ চাচি, আমি না তোমায় আর দাদুকে ছাড়া থাকতে পারবো না। কথাটা বলে দুজনই কেঁদে ওঠে। ওদের কাঁদা দেখে অহনার নিজেরও কান্না পায়, তবুও নিজেকে সামলিয়ে তাহসিনা রাইসার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আরে পাগল আর পাগলি, তোমাদের তো আমরা রোজ দেখতে যাব। আর বলো তো ঘরে এতক্ষণ কি করলে? ব্যাগ গুছিয়ে নিলাম চাচি, আগামীকাল যাবো তো হোস্টেলে, জানো ওখানে আমার সব বন্ধুরা থাকে। বাহ তাহসিন, তাহলে তো ভালো। আর রাইসা মা, তোমার বান্ধবী থাকে না? হ্যাঁ থাকে তো, ইতি, মিতা, জুই আরো অনেকজন থাকে, আমি ওদের সাথে থাকবো। কি মজা কি মজা। হেসে ওঠে অহনা, সাথে তাহসিন রাইসাও। এমন সময় জারিফ চৌধুরী হাতে করে 4 বাটি পায়েস নিয়ে এসে টেবিলের উপরে রেখে বলে, এই সবাই চলে এসো, খেয়ে নাও গরম গরম পায়েস। পায়েসের নাম শুনে তাহসিন রাইসা দৌড়ে গিয়ে প্লেটের দিকে বিস্ময় নিয়ে বলে, দাদু এই তাহলে পায়েস? হ্যাঁ দাদু, কেন তুমি চিনো না? চিনি তো দাদু, মোবাইলে ভিডিও দেখেছিলাম, আম্মুকে কতবার আমি আর রাইসা বলেছি রেঁধে দিতে, দেয়নি। আচ্ছা ওসব বাদ, এখন খাও তো, আর বলো টেস্ট কেমন? আর মা অহনা এভাবে চেয়ে আছিস কেন, মুখে দে। বাবা। হ্যাঁ বল। মুড়ি হবে? মুড়ি তো নেই এখন, এমনি খেয়ে নে, আমি একটু পর গিয়ে কিনে আনবনি। অহনা খেতে শুরু করে। তাহসিন রাইসা ততক্ষণে আর এক প্লেট নিয়ে খাচ্ছে। জারিফ চৌধুরী নিজে অহনার পাশে বসে কিছুটা মুখে দিয়ে উঠে চলে যায় কিচেনে। গিয়ে দেখে রেনু খানম মুখ গোমরা করে বসে আছে। জারিফ চৌধুরী মুচকি হেসে রেনু খানমের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, কোথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি রেনু, তুমি কি পোড়ার গন্ধ পাচ্ছ? জারিফ মাথা গরম করো না তো, যাও তোমার বৌমার সাথে একা একা খাও, বউয়ের দরকার কি এখন শুনি? রেনু তুমি ভুল বুঝছো, অহনা আমার মেয়ের মতো, তাছাড়া ওর বাবা থাকলে তো ওকে এভাবে আদর করে খাওয়াতো তাই না, আর মা ঠিক তোমার মতো রেঁধে খাওয়াতো, কিন্তু ওর মা বাবা নেই, আমরা শ্বশুর শাশুড়ি, এখন ওর বাবা মা। তাই বলে ছোটটাকে বেশি ভালোবাসবে? বড়টা কি ফেলনা পেয়েছো? তাহসিন রাইসার মা কিন্তু রিমি, আর এটাও মনে রেখো রিমিও প্রেগনেন্ট। প্রেগনেন্ট না ছাই, সময় হোক সব জানবে রেনু, এখন হা করো তোমাকে খাইয়ে দেই, আজ অনেকগুলো দিন হলেও তোমায় আদর করে কিছু খাওয়াইনি। রেনু খানম এক পলক জারিফের দিকে তাকিয়ে মুখটা খোলে। জারিফ চৌধুরীও পায়েস তুলে রেনু খানমের মুখে দেয়। এসব আড়াল থেকে দেখে ফেলে তাহসিন রাইসা আর অহনা। তিনজন মুচকি হেসে আবারও ফিরে যায় ডাইনিং টেবিলে। খাওয়া শেষ করে অহনা নিজের রুমে গিয়ে বিছানায় বসে। বারবার ওর চোখের সামনে কিচেনে সেই দৃশ্য ভাসছে। অভিমান জমে যায় আবারও অহনার মনে। কিছুটা রাগ করে একা একাই বলতে থাকে, শালা লুচু তৌফিক জীবনেও আমাকে এভাবে খাওয়ালো না, আসুক একবার, আমি ওর হাত ছেড়ে নিজ হাতে এক লোকমা ভাতও খাবো না। কুত্তা, আমাকে তুলে খাওয়াবি, আর আমি ইচ্ছে করেই তোর হাতে কুটুস কুটুস করে কামড় বসিয়ে দিব। কথাগুলো বলতে বলতে নিজেই হেসে ওঠে। রাত হয়ে গিয়েছে। ডিনার করতে রুম থেকে বের হতে অহনা খেয়াল করে রিমির পেট আজকে কেমন ফোলা ফোলা লাগছে।